শুভ বিকেল বন্ধুরা, আমি অনামিকা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস্তারা দেখার জন্য। কানেস্তারা হলো এমন একটি টিনের নাম যেটি বাজিয়ে একসময় গ্রামে গ্রামে সংবাদ পৌঁছে দেওয়া হতো। চলো দেখে নেই আজকের পর্বে আমি তোমাদের জন্য কি কি সংবাদ নিয়ে এসেছি। ক্রিকেটের স্বপ্ন ছোঁয়া জয়, রোবোকাপ, পাঠ্যপুস্তকে নারী, অ্যাকুরিয়াম, পুতুল নাচ এবং শিশু বিবাহ। বিশ্বকাপ ক্রিকেটে অনেক ভালো পারফরমেন্স করেও কাঙ্ক্ষিত ফলাফল পায়নি বাংলাদেশ, আর তখন থেকে আমরা সুযোগ খুঁজছিলাম বিশ্বকে দেখিয়ে দেওয়ার। পাকিস্তান বদের মাধ্যমে নিশ্চয়ই বিশ্ব বুঝে নিয়েছে বাংলাদেশ কি পারে। সারা দেশ ক্রিকেট জ্বরে আক্রান্ত, তবে এই জ্বর থার্মোমিটারে মাপা সম্ভব না। এই জ্বর পরিমাপ করতে হলে প্রয়োজন শব্দ মাপার যন্ত্র ডেসিবেল মিটার। পাকিস্তানকে 4 ছক্কায় উড়িয়ে দেওয়ার প্রতিটি মুহূর্তে স্টেডিয়ামের হাজারো দর্শক আর টিভি সেটের সামনে কোটি বাঙালি যেভাবে উচ্ছ্বাসের চিৎকার করে উঠছে তা মাপার জন্য তো ডেসিবেল মিটারই লাগবে। বাংলা বছরের শুরুতে টাইগারদের এই উপহারে আনন্দে আপ্লুত পুরো জাতি, কারণ 16 বছর পর এসেছে বহু কাঙ্ক্ষিত এই সাফল্য। বাংলার ক্ষুদে ক্রিকেট প্রেমীদের বিশ্বাস এখন বাংলাদেশ দল যে কোনো বড় দলের বিরুদ্ধে জয় আনতে সক্ষম। যদি সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়াও আসে তাহলেও বাংলাদেশ জিতবে। দীর্ঘ 16 বছর পর পাকিস্তানকে হারাতে পেরেছে, এটা আমাদের খুবই একটা বড় লাভ। দল, মত, ধর্ম এসব ক্ষেত্রে ভেদাভেদ থাকলেও ক্রিকেটের বেলায় সবাই এক। সবার একটাই প্রার্থনা, ক্রিকেটের জয়। এমন অনুপ্রেরণা যদি সবসময় থাকে তবে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে যেতে খুব বেশি দেরি নেই। ক্রিকেট তো হয়ে গেল, চলো এবার দেখি ফুটবল। সে আবার যেমন তেমন ফুটবল নয়, একেবারে রোবটদের ফুটবল খেলা, রোবোকাপ। রোবটে রোবটে ধুমধুমার যুদ্ধ। এক এক দলের চিন্তা কিভাবে তারা হারাবে অন্য দলকে, কিভাবে জিতে নেবে বিশ্ব। না বন্ধুরা, আমরা কিন্তু হলিউডের টার্মিনেটর কিংবা ট্রান্সফরমারের মতো ভয়ঙ্কর সব যুদ্ধের কথা বলছি না, বলছি মজাদার সব রোবটদের নিয়ে অদ্ভুত ফুটবল বিশ্বকাপ রোবোকাপের কথা। 1997 সালে শুরু হওয়া রোবটদের নিয়ে এই মহাযুদ্ধ এরই মধ্যে পেয়েছে দারুণ জনপ্রিয়তা। প্রতি 1 বছর পর পর হওয়া এই প্রতিযোগিতা গত বছর অনুষ্ঠিত হয় ব্রাজিলে, যাতে অংশ নেয় 45টি দেশের মোট 358টি দল। ফিফার নিয়ম অনুযায়ী হওয়া রোবটের এই বিশ্বকাপে রয়েছে রোবোকাপ রেস্কিউ, রোবোকাপ রেগুলার এবং রোবোকাপ জুনিয়র 3টি ক্যাটাগরি। রোবটদের এই টুর্নামেন্টে নানান জাতের রোবটের এই মজাদার প্রদর্শনী হয়তো এটাই জানান দিচ্ছে বুদ্ধিমত্তা আর কর্মক্ষমতায় মানুষের কাছাকাছি আসতে যন্ত্রমানবদের হয়তো আর বেশি সময় লাগবে না। তবে তা আমাদের জন্য কতটুকু আনন্দদায়ক কিংবা শঙ্কার হবে তা অবশ্য কেবল ভবিষ্যৎ সময়ই বলতে পারে। রোবটের মস্তিষ্ক নেই, তা নিয়ন্ত্রিত হয় মানুষের মাধ্যমে। মানুষ নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে, বুঝতে পারে। আমাদের বোঝার ক্ষেত্রে ভূমিকা রাখে অর্জিত অভিজ্ঞতা এবং বই থেকে লব্ধ জ্ঞান। শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। তারপরও কানাস্তারার 23তম পর্বে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখা গেল নারীদের সম্পর্কে ছাত্র ও ছাত্রীদের মধ্যে চিন্তার পার্থক্য অনেক। পারিবারিক অসচেতনতা সহ পাঠ্যপুস্তকে নারী ও পুরুষের অসম উপস্থাপন এর কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সামাজিকীকরণের প্রক্রিয়া পরিবার থেকে শুরু হয়, স্কুলে গিয়ে সে কী দেখে, স্কুলেও সে এটাই দেখে।
শিক্ষক শিক্ষিকার মধ্যে তফাৎটা সে দেখে, সে যখন বই পড়ে সে কি দেখে, সেখানেও কিন্তু ওভাবে নারীকে আঁকা হয়েছে। ভালো নারী সে কী করবে, ভালো নারী সে ঘর পরিষ্কার করবে, সে সাহিত্য পড়বে, আবার সে বাইরে কাজ করবে, সব কিছু সবাই করবে। যে পুরুষটি বাইরেও কাজ করে সেও ঘরে এসে কাজ করবে, কারণ ঘরটি তাদের দুজনের। নারী যেভাবে এগিয়েছে পুরুষ সেভাবে চিন্তায় আগায়নি এখনো। পাঠ্যপুস্তকের নারী বিষয়ে যে লেখাগুলো এসছে তা সাধারণত দেখা যায় যে বেশিরভাগই পুরুষরা লিখেছে, যার কারণে নারীদের সমস্যা বা নারীদের বিষয়গুলো ঠিকভাবে পরিস্ফুটিত হয়নি। এগুলো যদি নারীদের লেখনীর মাধ্যমে আসতো তাহলে হয়তো আমাদের শিক্ষার্থীরা আরও বেশি ভাবে উপলব্ধি করতে পারতো, আরও বেশি হৃদয়ঙ্গম করতে পারতো। পাঠ্যপুস্তকে নারীর উপস্থাপন কতটা নারী বান্ধব, কিংবা এটি নিয়ে কি আদৌ কেউ ভাবছেন? যখন একটা পাঠ্যপুস্তক প্রণয়ন করি তখন সেখানে দেখা যায় যে কর্মের সম্পৃক্ততা, অর্থাৎ আমি পাঠ্যপুস্তকে একটা নারীকে কী ধরনের কাজের সাথে সম্পৃক্ত করছি, একজন পুরুষকে কী ধরনের কাজে সম্পৃক্ত করছি। সমাজে দেখা যায় মাঠে পুরুষরা কাজ করে, নারীরা গৃহস্থালী কার্যক্রমে ব্যস্ত রাখা হয়, এবং আমাদের পাঠ্যপুস্তকে আমরা সবসময় এই ধরনের রিফ্লেকশন দিয়ে আসছিলাম আগে। কিন্তু গত 1 দশক বা আমি বলবো 1.5 দশক ধরে জেন্ডারের বিষয় নিয়ে আমাদের প্রচুর গবেষণা চলছে, শিক্ষাক্ষেত্রে কীভাবে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যায়। বইয়ে নারীর সম অধিকার বিষয়ক পড়াশোনা যে তাদের চিন্তায় প্রতিফলন ঘটাচ্ছে না তা আমরা আগেই দেখেছি। আজকে আবার দেখে নেওয়া যাক আসলে তারা কতটুকু পড়ছে। আমি আমার বইয়ের মধ্যে নারী সম্পর্কে কি পারবো না সত্যি। বেগম রোকেয়া নারীদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে তিনি একটি গাড়িকে নারীদেরকে একটি গাড়ির 2টি চাকা হিসেবে তুলনা করেছেন, এবং নারীদেরকে কীভাবে নির্যাতন করা হয় সেইটা, তারপর হচ্ছে নারীদের কীভাবে অত্যাচার করা হয় সেইগুলো নারী অধিকার সম্পর্কে ছিল। শুধু বই সর্বস্ব নয়, পরিবার ও শ্রেণীকক্ষে নারীর সমমর্যাদা প্রয়োগের মাধ্যমে আজকের এই শিশু কিশোররা নারীকে তারই সমান একজন মানুষ হিসেবে ভাবতে শিখবে। এক টুকরো সমুদ্রকে এনে কাচের পাত্রে বন্দি করে রাখার নাম অ্যাকুয়ারিয়াম। অনেকের কাছে ঘরের কোণে মাছ পালন একটি শখ, আবার কারো কাছে এটি সৌন্দর্যের অনুষঙ্গ। গভীর সমুদ্রের একটি অংশ কাচবন্দি করে ঘরে সাজিয়ে রাখার পদ্ধতিই হচ্ছে অ্যাকুয়ারিয়াম। প্রায় 4500 বছর আগে সুমেরিয়ানরা অ্যাকুয়ারিয়ামের ধারণা দেন, যেখানে কৃত্রিম পুকুর বানিয়ে তাতে মাছ রাখা হতো। এরপর রোমান, চাইনিজ, জাপানিজ এরকম বিভিন্ন সভ্যতায় এই ধারণা উন্নত হয়ে অবশেষে ইংল্যান্ডে প্রথম পূর্ণাঙ্গ অ্যাকুয়ারিয়াম গড়ে তোলা হয়, যার কৃতিত্ব অ্যানি থিয়েনের। এখানে সামুদ্রিক কোরাল ও স্পঞ্জ বেঁচে ছিল 3 বছরের বেশি। বাংলাদেশেও অ্যাকুয়ারিয়ামে মাছ পালন জনপ্রিয় হয়ে উঠেছে, আর এটি বেশি প্রিয় শিশুদের কাছে। শিশুদের মনোযোগ আকর্ষণ করতে দোকানিরা বসেছে রং বেরঙের মাছ ও বিভিন্ন ডিজাইনের অ্যাকুয়ারিয়াম নিয়ে। বাংলাদেশের জন্য আধুনিক একটি ধারণা অ্যাকুয়ারিয়াম, যেখানে মাছ পালন অনেককে আনন্দ দেয়। আর একটি সনাতন উপাদান যা আমাদের বিনোদিত করে তা হলো পুতুল নাচ। সারা পৃথিবীতে ছোট বড় সবার কাছেই তুমুল জনপ্রিয় একটি বিনোদন হলো পাপেট শো বা পুতুল নাচ। বলা হয়ে থাকে পুতুল নাচের ইতিহাস প্রায় সভ্যতার ইতিহাসের সমান। ভারতীয় উপমহাদেশীয় পুতুল নাচের ঐতিহ্য 1000 বছরের। চৌকোনা পর্দার আড়াল থেকে নিপুণ হাতে পুতুলগুলোকে নাচান পুতুল মাস্টার, আর একজন পাশে বসে প্রতিটি চরিত্রের কণ্ঠদান করেন। আরও থাকে দোহাররা, যারা গানের ধুয়ো ও বাদ্যযন্ত্র বাজিয়ে অনেক বেশি রঙিন করে তোলেন পরিবেশনাকে। ফলে পুতুলগুলো তখন দর্শকদের কাছে হয়ে ওঠে এক একটি জীবন্ত চরিত্র। আমি আগে পুতুল নাচ দেখছিলাম, অনেক মজা লেগেছে এজন্য আজকে আমরা দেখছি। উন্নত প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারা, যুগোপযোগী সৃষ্টিশীল গল্পের অভাব এবং পৃষ্ঠপোষকতার অভাবে এই পুতুল নাচ প্রায় বিলুপ্তির অপেক্ষায়। আমরা হয়তো ছেড়ে দিতে পারি, কারণ আমাদের এটা এখন ঐতিহ্যবাহী পুতুল নাচটা উঠে যাচ্ছে, আসলে আস্তে চলতেছে না।
হয়তো আমরা যদি না চলে তাহলে আমরা কিভাবে চলি? এর ভিতরে আমাদের সংসার চলে, আমাদের সব কিছু চলে। উন্নত দেশে পুতুল নাচ শিক্ষার অন্যতম একটি উপাদান, কারণ এর মাধ্যমে তথ্য পৌঁছানো যায় সবচেয়ে সহজে। তাই ঐতিহ্য রক্ষা ও শিশুদের মধ্যে কঠিন তথ্য সহজভাবে উপস্থাপনের জন্য পুতুল নাচকে আরও বিশদ পরিসরে ব্যবহার করা উচিত। পুতুল নাচকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, হারাতে হবে বাল্যবিবাহের কালো থাবাকে। আজকে আমরা এমন কিছু বন্ধুর সাথে মিলিত হব যারা বয়ে চলেছে বাল্যবিবাহের করুণ স্মৃতি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 1925 সালে সাম্যবাদী কাব্যগ্রন্থে কবি নজরুল লিখেছিলেন লাইনগুলি নারীকে অনুপ্রেরণা জাগাতে, নারীর সম অধিকার প্রতিষ্ঠা করতে। 90 বছর পর 2015 সালে এখনও নারী পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্ধেক হয়ে উঠতে পারেনি। তাকে চেপে রাখা হয়েছে। চেপে রাখার প্রথম ধাপ হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া, তুমি মেয়ে, তুমি পারবে না। আর দ্বিতীয় ধাপ, কিছু বুঝে ওঠার আগে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া। স্কুলে ছিলাম, এরপরে বাসায় এসে শুনি কি আমার বিয়ে ঠিক। তো আমার বাবা মা বলতেছে যে 1 সপ্তাহের ভিতরে আর কি বিয়েটা হয়ে যাবে। তখন বাবা মাকে বললাম যে না, আমি বিয়েটা করব না। আমার বাবা মা বলছে যে না, কথা দেওয়া হয়ে গেছে, তো যার কারণে তোমার রাজি হতে হবে, কারণ এটা একটা মান সম্মানের ব্যাপার। আমি বলছি যে আমি ক্লাস 9-এ পড়ি, আমার লেখাপড়ার শখ, আমি লেখাপড়া করব। আমি বাবা মাকে এটাও বলছি যে আমাকে যদি জোর করে বিয়ে দাও তাহলে আমি বাসাতে থাকুম না। এই তুমি কথা শোনো না, কথার অবাধ্য, তাহলে তুমি চলে যাও। আমাকে যখন বাড়ি থেকে বের করে দিল তখন আমি নানির বাড়িতে যাই। তো নানির বাড়িতে আমাকে রাখতে কেউ সহযোগিতা করে না, মানে রাখার কোনো চেষ্টা করে না। তাই মানে আমি ভাবলাম যে আমার আপন কেউ নাই, বোনকে নিয়ে আর প্ল্যানেতে জানাইলাম। তারপর চেয়ারম্যান ভাই কী করলো, ওই ঘটকটাকে ডাকছে। ঘটকে মানে ডরে কাঁপতে শুরু করলো। পরে ঘটকে বলছে কি যে আমার ভুল হয়ে গেছে। যখন শুনি যে এক জায়গায় বিয়ে ঠিক, তখন যাই আমি মেয়েদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের যে বিয়ে ঠিক, তুমি এখানে কি মতামত, কি তোমার, তুমি কি রাজি? এই অনেকেই মানে লজ্জায় বলে না কিছু, আবার অনেকে বাবা মার ভয়ে কিছু বলে না, যে ও তো নিজের বিয়ে ভাঙছে এত করে, তাহলে তো ওর একটু সাহসটা অন্যরকম, আমার সাহসটা অন্যরকম। স্বপ্না তার জীবনের চরম নিষ্ঠুরতা দেখতে দেখতেই বেঁচে গেছে। তবে তার গ্রামের আরও অনেকেই আছে যাদের বাল্যবিবাহের ভয়াবহতা দেখতে হয়েছে খুব অল্প বয়সে। 15 দিন আমার বয়স তখন আমার মা মারা গেছে। পরে আমার আব্বু দ্বিতীয়বার বিয়ে করলো। যখন আমি ক্লাস 8 উঠলাম তখন মানে আমার বিয়ের সম্বন্ধে কথা হচ্ছিল। পরে যখন বিয়ে, তখন স্যারেরা বাধা দিল যে ওর কম বয়স, এই বয়সে বিয়ে দেওয়া যাবে না। পরে আমার আব্বু কি করলো কি, আরও সেই বাড়ির লোকের সাথে মিলিত হয়ে মানে আমার যে জন্মদিনের কার্ড আছে মানে ওইটা নিয়ে মনে করলেন যে বয়স বাড়াই না মানে এমনকি পরে বিয়ে দিল। বিয়ে দেওয়ার মানে আমি 3 মাস ছিলাম ওইখানে। তারা অন্যরকম মানে নির্যাতন করতো, তারপরে দুর্ব্যবহার করতো, এটা নিয়ে পরেই হয়। পরে ওইখান থেকে কি আশা পড়া হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি গবেষণায় দেখা যায় বাংলাদেশের 64% নারী বাল্যবিবাহের শিকার, যাদের অধিকাংশ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার ইতি টেনেছে। এভাবে দেশের প্রায় 2/3 জনসংখ্যা রয়ে যাচ্ছে অন্ধকারে। এই গ্রামের মানুষ কম শিক্ষিত হওয়ায় তারা জানে না যে বাল্যবিয়ের ফলে তাদের নিজেদের কী ধরনের অসুবিধা হচ্ছে। একটা বাল্য বিয়ে হওয়ার পরে সেই মেয়েটা কিছুদিন পর দেখা যায় সে আবার ঘুরে ফিরে চলে আসে। আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক এবং ওনাদের কাছে আমি অনুরোধ করি যে ওনারা এই বিষয়টা দেখবেন এবং এক সময় হয়তো দেশটা বাল্যবিবাহ মুক্ত হবে। দেশকে এগিয়ে যেতে হলে দেশের নারীদের শিক্ষা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে, যার জন্য প্রয়োজন বাল্যবিবাহ রোধ। বাল্যবিবাহের বিরুদ্ধে লড়তে মেয়েদেরকে যেমনই সাহসী পদক্ষেপ নিতে হবে, তেমনি শিক্ষক, সমাজ ও রাষ্ট্রকে নিতে হবে যথাযথ পদক্ষেপ। শুধু বাল্যবিবাহ নয়, সব ধরনের অন্যায় থেকে বেরিয়ে আসতে হলে সাহসী হতে হবে। তোমার সাহসী পদক্ষেপ পৃথিবীর কাছে তুলে ধরতে পাশে আছে কানেস্তারা। কানেস্তারা দেখো, কানেস্তারার সাথে থাকো। তোমাদের মতামত আর কী দেখতে চাও কানেস্তারায় তা আমাদের জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ কানেস্তারা এবং আমাদেরকে ইমেইলও করতে পারো info@kanestara.com-এ। আমাদের সম্পর্কে আরও জানতে তোমরা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো www.kanestara.com।
বন্ধুরা, আজকে এখানেই শেষ। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। বাই।